পেট্রিক নামের এই ব্যক্তির ছেলেকে একদল ডাকাত ডাকাতি করার সময় মেরে ফেলে। এরপর পেট্রিক তার ছেলের হত্যার বিচার করতে ওই ডাকাতদের জীবন কিভাবে তামাতামা করে ফেলে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখতে চলেছি। তো আবারও আপনাদের স্বাগতম আমাদের সিনেক্সপ্লাই চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে। তবে এক্সপ্লেইন শুরু করার আগে ভিডিওতে ঝটপট একটা লাইক দিয়ে নিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাও অন করে দিন। তো মুভির শুরুতে আমরা দুইজন ব্যক্তিকে দেখতে পাই যারা ফোর্ডিকো কোম্পানির টাকা ভর্তি একটা ভ্যান নিয়ে কোথাও যাচ্ছিল। তো ফোর্ডিকো কোম্পানি হচ্ছে এমন এক ধরনের প্রতিষ্ঠান যাদের কাজ হচ্ছে বড় বড় কোম্পানির টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া, কিন্তু যাওয়ার পথে কিছু লোক একটা ট্রাক দিয়ে তাদের পথ আটকে দেয়। আর এই লোকগুলো কোনো সাধারণ লোক ছিল না, তারা এখানে ডাকাতি করতে এসেছিল। ডাকাতগুলো গাড়ি থেকে নেমে ভ্যানে থাকা লোকগুলোর দিকে বন্দুক তাক করে এবং ডাকাতদের মধ্যে একজন ভ্যানের দরজাটা কাটতে থাকে। দরজা কাটার পর ডাকাতগুলো ভ্যানে থাকা লোক দুজনকে নিচে নামায় এবং ভ্যানে থাকা সমস্ত টাকা পয়সা লুট করতে থাকে। টাকা লুট করার পরে ওই ডাকাতগুলো ভ্যানে থাকা লোক দুজনকে মেরে ফেলে, সেই সঙ্গে তারা দুজন পথচারীকেও মেরে ফেলে, কারণ তারা ওই ডাকাতদের ডাকাতি করতে এবং ওই লোক দুটোকে হত্যা করতে দেখে ফেলেছে। এরপর আমাদের অনেকদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে পেট্রিক নামের এই লোকটি ফোর্টিকো কোম্পানিতে সিকিউরিটি চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে। এখানে আমরা ফোর্টিকো কোম্পানির উচ্চপদস্থ একজন কর্মকর্তা টেরিকে দেখতে পাই। সে পেট্রিকের সিভি দেখে জানতে পারে যে পেট্রিক আগে ইউরোপের একটা এজেন্সিতে কাজ করত। তো তাদের জন্য এটা ভালো দিক ছিল, কারণ তাদের এই কাজের জন্য অনেক প্রফেশনাল লোক প্রয়োজন। এরপর টেরি পেট্রিকের বিবাহিত অবস্থা সম্পর্কে জানতে চাইলে সে জানায় যে সে এখন ডিভোর্স। এটা শুনে টেরি আরো বেশি খুশি হয়, কারণ তাদের এই কাজে বেশ ঝুঁকি রয়েছে, আর পেট্রিকের পরিবার না থাকায় সে নিশ্চিন্তে কাজ করতে পারবে। এরপর পেট্রিকের সাথে বুলেট নামের একজন লোক দেখা করতে আসে। তো বুলেট তাকে বলে এই জবটা পাওয়ার জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষায় তোমাকে মিনিমাম 70% মার্কস পেতে হবে। এরপর শুরু হয় পেট্রিকের পরীক্ষা। তো পেট্রিক পরীক্ষায় মোটামুটি টেনে টুনে পাশ করে, যার ফলে পেট্রিকের চাকরিটা কনফার্ম হয়ে যায়। বুলেট পেট্রিকের একটা সারনেম দেয়, যেটা হচ্ছে এইচ, আর বুলেট তার সকল টিম মেম্বারদের সাথে পেট্রিককে এইচ নামে পরিচয় করিয়ে দেয়। এরপর তারা এইচকে একটা বন্দুক দেয় এবং বলে আজ থেকেই তাকে কাজে জয়েন করতে। এরপর আমরা তার পার্টনার ডেভ এবং জনকে দেখতে পাই, যারা আজকে একটা জায়গায় টাকা ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে আজকে তাদের সঙ্গে বুলেটও যাবে, আর বুলেট এই ডেলিভারিটা করার জন্য ডেভের পার্টনার জনকে বদলে এইচকে সাথে নিয়ে নেয়। এটা শুনে ডেভ এইচকে বলে যে তোমার কোনো ধারণাই নেই যে এই জবটা কতটা ভয়ানক। তখন এইচ বলে তুমি ঠিকই বলেছ, আসলে আমার কোনো ধারণাই নেই যে এই জবটা কতটা ভয়ানক। তারা তিনজন একটা ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে টাকা ডেলিভারি করতে, যেটা ড্রাইভিং করছিল ডেভ, এবং তার পাশের সিটে ছিল এইচ, আর তার পেছনের সিটে ছিল বুলেট। তখন ডেভ এইচকে বলে কয়েক মাস আগে যেই ভ্যানটা ডাকাতি হয়েছে সেটা মূলত আমারই চালানোর কথা ছিল, কিন্তু সেই দিন আমি অসুস্থ থাকার কারণে অফিসে আসতে পারিনি, যার ফলে আমি আজও বেঁচে আছি। এই কথা শুনে এইচ ডেভের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। তো এরপর তারা নিরাপদে ওই ডেলিভারিটা সম্পন্ন করে অফিসে ফিরে আসে। অফিসে ফিরে আসার পর তাদের সবার আবার চেকিং করা হয়। আসলে তাদের অফিসের সিকিউরিটি সিস্টেম ছিল খুবই কড়া। এরপর বুলেট এইচ সহ তার সকল টিম মেম্বারদের নিয়ে একটা রুমে প্রবেশ করে, যেখানে তারা সবাই কাজ শেষে একটু আড্ডা দেয় আর কি। তবে সেই রুমে প্রবেশের পূর্বে তাদের সবাইকে আইডি কার্ড পাঞ্চ করে পাশে থাকা একটা বোর্ডে রেখে দিতে হয়। তো একে একে সবাই যখন সেই রুমে প্রবেশ করে তখন বুলেট এইচকেও সেই রুমে প্রবেশ করতে বলে। এইচ তার আইডি কার্ডটা রাখার ফাঁকে সেই বোর্ডে থাকা সব কার্ডগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে, আর তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো কোনো নির্দিষ্ট ব্যক্তির সন্ধান করছে। এরপর আমাদের সেই রুমের ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই এইচকে নিয়ে কথা বলছিল, আর সেখানে থাকা কয়েকজন জনকে রাগিয়ে দেয় এই বলে যে এইচ নতুন এসেই তোর জায়গা দখল করে ফেলেছে। আসলে জন ছিল ডেভের পার্টনার। তখন জন এই ব্যাপারে এইচ এর সাথে কথা বলতে চায়, কিন্তু এইচ জনকে পুরোপুরি ইগনোর করে এবং সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন আবার আমরা দেখতে পাই আজকেও তারা তিনজন একটা ভ্যান নিয়ে কোথাও টাকা ডেলিভারি করতে যাচ্ছে। তারা একটা জায়গায় গিয়ে থামে, আর সেখানে বুলেট একাই কয়েক বস্তা টাকা নিয়ে ডেলিভারি করতে যায়। অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও যখন বুলেট ফিরে আসে না, তখন ডেভ ওয়াকি টকির সাহায্যে বুলেটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বুলেটের দিক থেকে কোনো রেসপন্স পায় না। তবে একটু পরে তারা বুলেটের মুখ থেকে হেল্প কথাটা শুনতে পায়। তখন তারা বুঝতে পারে বুলেটের সাথে হয়তো খারাপ কিছু ঘটেছে, আর কিডন্যাপাররা তখন বুলেটের পরিবর্তে তাদের ভ্যানে থাকা সমস্ত টাকা দাবি করে, না হলে তারা বুলেটকে মেরে ফেলবে। এই কথা শুনে ডেভ পুরোপুরি ঘাবড়ে যায়, আর ডেভ এইচকে বলে কোম্পানির নিয়ম অনুযায়ী আমাদের এখান থেকে দ্রুত চলে যাওয়া উচিত, কিন্তু এইচ তার কথায় রাজি হয় না।
সে বলে আমাদের এখন বুলেটকে বাঁচানো উচিত, কারণ সেও আমাদের একজন সঙ্গী। তুমি চাইলে যেতে পারো, আমি একাই বুলেটকে বাঁচাবো। তখন আর কোনো উপায় না পেয়ে ডেভও বুলেটকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজন ওই ডাকাতদের দেওয়া ঠিকানায় যায়, আর তখন ওই ডাকাতরা তাদের গাড়ির সামনে ও পেছনের রাস্তা আটকে দেয়। তখন একজন মুখোশ পরা ডাকাত বুলেটকে বন্দুকের নিশানায় রেখে গাড়ি থেকে বের হয়, আর ডেভ ও এইচকে উদ্দেশ্য করে বলতে থাকে, কোনো চালাকি না করে তোমাদের গাড়িতে থাকা সমস্ত টাকা আমাদের গাড়িতে তুলে দাও। তখন এইচ একে একে সব টাকার বস্তা ডাকাতদের গাড়িতে তুলে দিতে থাকে, তবে সে ইচ্ছে করে একটা বস্তা বাইরে ফেলে। তখন একজন ডাকাত এইচকে গালাগাল দিতে দিতে গাড়ি থেকে বাইরে আসে, আর সেই সুযোগে এইচ একটা ব্যাগ ফেলার অভিনয় করে সেই ডাকাতকে গুলি করে মেরে ফেলে। এরপর এইচ একে একে সবগুলো ডাকাতকে একদম প্রফেশনালদের মতো গুলি করে মেরে ফেলে। তার নিশানা এতটাই সঠিক ছিল যে তার বন্দুকের একটা গুলিও মিস হয় না। কিন্তু শেষ একটা ডাকাতকে না মেরে তার দিকে বন্দুক তাক করে এইচ জিজ্ঞেস করে, বল তোরা কার হয়ে কাজ করিস? তখন সে বলতে না চাইলে এইচ তাকেও গুলি করে মেরে ফেলে। এরপর এইচ একে একে সকল ডাকাতদের মুখোশ খুলে চেক করতে থাকে, কিন্তু তার এক্সপ্রেশন দেখে মনে হয় সে তাকে খুঁজে পায় না যাকে সে খুঁজছে। তো এরপর দুজন পুলিশ এইচকে থানায় ডাকে তদন্ত করার জন্য। ওই পুলিশেরা তখন এইচকে জিজ্ঞেস করে, তুমি যখন ট্রেনিং করছিলে তখন তো তুমি টেনে টুনে পাশ করেছিলে, কিন্তু হঠাৎ করে তোমার নিশানা এত ভালো হলো কি করে? তখন এইচ উত্তরে বলে যে ট্রেনিং এর সময় আমার জীবনের কোনো ঝুঁকি ছিল না, কিন্তু ওই ডাকাতদের সামনে আমার একটা নিশানা মিস হলেই আমাদের তিনজনেরই জীবন চলে যেতে পারত। হয়তো সেই ভয়েই আমার নিশানা এত সঠিকভাবে লেগেছে। এরপর পুলিশেরা এইচকে সেই আগের ডাকাতির ফুটেজ দেখিয়ে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় এই ডাকাতদের সাথে আজকের ডাকাতদের কোনো কানেকশন আছে? এইচ জানায় যে সে আসলে কিছুই বুঝতে পারছে না, কিন্তু তার চেহারা দেখে মনে হয় যে সে এই ডাকাতির ব্যাপারে কিছু জানে। তো রুম থেকে বের হওয়ার পর ডেইরি এইচকে বলে, এত বড় দুর্ঘটনার পরে কোম্পানির নিয়ম অনুযায়ী আগামী 1 মাস তুমি কোনো ডেলিভারিতে যেতে পারবে না, মানে 1 মাস তোমাকে অফিসে বসেই কাজ করতে হবে, কারণ এসব দুর্ঘটনার পর মানুষজন সাধারণত ডিপ্রেশনে পড়ে যায়, যেটার প্রভাব তার কাজেও পড়তে পারে। তখন এইচ ডেইরিকে বলে, আচ্ছা তোমার কি আমাকে দেখে মনে হয় আমি ডিপ্রেশনে আছি? আর তখনই সেখানে ফোর্টিগো কোম্পানির মালিক এইচ এর সাথে দেখা করতে আসে। সে এইচকে ধন্যবাদ দেয় এত বড় সাহসিকতার কাজ করার জন্য, এবং সে ডেইরিকে বলে, আমাদের কোম্পানিতে এরকম সাহসী লোকেরই প্রয়োজন, এতে আমাদের টাকা সেফ থাকবে, তাই তুমি তাকে ডেলিভারিতে যাওয়ার অনুমতি দাও। এরপর আমরা সেই দুজন পুলিশ অফিসারকে দেখি যারা কিম নামের একজন FBI অফিসারের সঙ্গে কথা বলছিল। তারা কিমকে বলে, আজ যে ডাকাতি হয়েছিল সেই সব ডাকাতদের এইচই মেরেছে, তবে আমার মনে হয় এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তারা আরো বলে, ফোর্টিগো কোম্পানিতে আমাদের যে টাকাগুলো আছে সেটা মনে হয় ওখানে সেফ না। কিন্তু কিম তখন বলে, এইচ যেভাবে কাজ করছে তাকে ওভাবেই কাজ করতে দাও, কারণ আমার মনে হয় না এইচ এখানে টাকার লোভে এসেছে, বরং সে হয়তো অন্য কোনো উদ্দেশ্যে এসেছে, তাই তোমরা শুধু ওর উপরে নজর রাখো। এরপর আমাদের আবার এইচকে দেখানো হয়, তার সাথে একটা মেয়ে দেখা করতে এসেছে, আর এই মেয়েটি এইচকে ফোর্টিগো কোম্পানির সকল স্টাফদের ইনফরমেশন দিতে এসেছিল। এখানে আমরা তাদের কথায় বুঝতে পারি যে এইচ আসলে অন্য কোনো উদ্দেশ্যে এই ফোর্টিগো কোম্পানিতে জব নিয়েছে। পরের দিন আমরা দেখি বুলেট আর এইচ আবারও একটা ভ্যান নিয়ে টাকা ডেলিভারি করতে যায়। তখন আবারও কিছু ডাকাত তাদের ট্রাকের উপরে হামলা করে। ডাকাতগুলো প্রথমে তাদের লুকিং গ্লাসে কালি মেখে দেয়, এরপর একটা টিয়ারসেল গ্যাস তাদের গাড়ির ভেতরে ঢুকিয়ে দেয়। অতিরিক্ত গ্যাসের কারণে প্রথমে বুলেট গাড়ি থেকে বের হয়ে যায়, এরপর এইচও মুখে একটা রুমাল দিয়ে গাড়ি থেকে বের হয়, কিন্তু যখনই এইচ তার মুখ থেকে রুমাল সরায় তখনই ওই ডাকাতরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই দৃশ্য দেখে বুলেটের মনেও সন্দেহ জাগে যে আসলে এই এইচটা কে। এই কথা শুনে কোম্পানির মালিকও বেশ অবাক হয়ে যায় যে ডাকাতরা চুরি না করে কেন সেখান থেকে পালিয়ে গেল। তবে সে এইচের উপরে খুবই খুশি ছিল, কিন্তু এখানে ডেইরির এইচের উপরে সন্দেহ হয়। সে ভাবতে থাকে ডাকাতরা কেন এইচকে দেখে পালাবে। এরপর আমরা এইচের কোম্পানির আরেকটা মেয়ে ডানাকে দেখতে পাই, যে এইচের সাহসিকতা দেখে তার উপরে ফিদা হয়ে গেছে, আর সে এখন এইচকে তার বাসায় ডিনার করতে ইনভাইট করে। অন্যদিকে আমরা বুলেটকে দেখি সে ডেভকে তার আর এইচের সঙ্গে ঘটে যাওয়া সেই ইনসিডেন্টের ব্যাপারে বলছিল। সে ডেভকে বলে নিশ্চয়ই এইচের মধ্যে কোনো গন্ডগোল আছে, কারণ ওই ডাকাতগুলো এইচকে দেখে এমন ভাবে পালিয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল তারা কোনো ভূত দেখে ফেলেছে। তো এইদিকে আমরা এইচ আর ডানাকে দেখি তারা দুজন রাতে ডিনার সেরে ঘুমিয়ে আছে। অবশ্য ডানা ঘুমে থাকলেও এইচ সজাগ ছিল। তখন এইচ ডানাকে ঘুম থেকে তুলে বাইরে আসতে বলে। বাইরে আসার পর এইচ ডানাকে গান পয়েন্টে রেখে জিজ্ঞেস করে, তোমার কাছে এত টাকা কোত্থেকে এলো? তবে ডানা প্রথমে এইচকে কিছুই বলতে চায় না। তখন এইচ তার আশেপাশে কয়েকটা গুলি করে ভয় দেখায়। তখন ডানা ভয় পেয়ে বলে যে টাকাগুলো সে অফিস থেকে চুরি করেছে। সে আরো বলে এটাই তার প্রথম আর শেষ চুরি, আর কখনো সে এরকম কোনো কাজ করবে না। তখন এইচ ডানাকে হুমকি দিয়ে বলে, আজ আমাদের সাথে যা কিছু হয়েছে তা যদি অন্য কেউ জানতে পারে তাহলে তোমাকে সহ তোমার পরিবারের সবাইকে মেরে ফেলবো। এরপর আমাদের 5 মাস আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা এইচ ও তার ছেলে ডাগিকে দেখতে পাই। আর তখন এইচকে মাইকেল নামের একজন কল করেছিল। এর আগের দৃশ্যে যেই ডাকাতটা এইচকে দেখে পালিয়ে গিয়েছিল সেটাই হলো
হলো মাইক। আসলে এই এইচ হলো মাইকদের দলের লিডার। সে এইচকে ফোন দিয়ে বলে তোমাকে ফোর্টিকো কোম্পানির একটা ভ্যানের লোকেশন খুঁজে বের করতে হবে, কারণ যার ওই ভ্যানটা খোঁজার কথা ছিল সে বাইক অ্যাক্সিডেন্ট করে আটকা পড়ে গেছে, যার কারণে সে আর ওই ভ্যানটাকে পিছু করতে পারছে না। কিন্তু মাইক তখন বলে আমি এখন আমার ছেলের সঙ্গে ছুটিতে আছি, তাই এইসব কাজ আমি এখন করতে পারবো না। কিন্তু মাইক বলে এই কাজটা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না, কারণ এই মুহূর্তে আমাদের টিমের বাকি সবাই অন্যান্য কাজে ব্যস্ত আছে, তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু ফোর্টিকো কোম্পানির সামনে গিয়ে ভ্যানটা ডান দিকে যাচ্ছে নাকি বাম দিকে যাচ্ছে সেটা আমাদের বলে দিলেই হবে। তো আর কোনো উপায় না পেয়ে এইচ তার ছেলেকে নিয়েই চলে যায় ফোর্টিকো কোম্পানির সামনে। সে তার ছেলেকে গাড়িতে বসিয়ে রেখে খাবার আনার কথা বলে বাইরে গিয়ে ওই ভ্যানটির দিকে নজর রাখতে থাকে। এরপর এইচ মাইকেলকে ওই ভ্যানের লোকেশন বলে দিয়ে তার ফোনটি অফ করে দেয়। এরপর এইচ তার ছেলের জন্য খাবার নেয়। এখানে আমাদের আবার সিনেমার শুরুর দৃশ্য দেখানো হয়, যেখানে ওই ডাকাতরা ভ্যানে থাকা লোকদেরকে মেরে ফেলে, আর এটা গাড়িতে থাকা এইচের ছেলে ডাগি দেখে ফেলে। এটা বুঝতে পেরে ডাকাতটা ডাগিকে গাড়ি থেকে নামতে বলে, আর তখন ডাগি তার বাবাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু এইচ তো তার ফোন অফ করে রেখেছে। আর কোনো উপায় না পেয়ে ডাগি গাড়ি থেকে নামে। তখন দূর থেকে এইচ এসব দেখে দৌড়ে সেদিকে আসতে থাকে, কিন্তু এইচের চোখের সামনেই ডাকাতরা তার ছেলেকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা এইচকেও গুলি করে। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি মুভির শুরুতে ডাকাতরা যে পথচারীদের গুলি করেছিল তারা ছিল ডাগি এবং এইচ। এইচ ওই ডাকাতদের একজনের চেহারা দেখে ফেলে। এরপর আমাদের 3 সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে এইচ একটা হসপিটালে ভর্তি ছিল। তখন ডাক্তার এইচকে বলে তোমার শরীরে 6টা গুলি করা হয়েছে, এই গুলিগুলো বের করতে আমাদের 3টা অপারেশন করতে হয়েছে, তবে সৌভাগ্যক্রমে তুমি বেঁচে গেলেও তোমার ছেলেকে আমরা বাঁচাতে পারিনি। পরের দৃশ্যে আমরা এইচ ও তার ওয়াইফকে একটা রুমে বসে থাকতে দেখি, আর এইচ এর ওয়াইফ এইচকে ডিভোর্স দিয়ে দেয়, কারণ সে মনে করে তাদের ছেলে ডাগির মৃত্যুর জন্য এইচই দায়ী। কিন্তু এইচ তার কথার কোনো উত্তর দেয় না, কারণ ছেলের মৃত্যুতে এইচ নিজেও অনেক দুঃখী ছিল। সেই দিন থেকে এইচ তার ছেলের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হতে থাকে। তো পরের দৃশ্যে আমরা এইচকে আবার ওই পুলিশ অফিসারের সঙ্গে একটা গাড়িতে বসে থাকতে দেখি। আসলে এই পুলিশ অফিসারটা এইচ এর হয়েই কাজ করে। তখন সে এইচকে বলে তোমার ছেলেকে কারা মেরেছে তা আমি জানি না, কিন্তু তোমাকে আমি এই শহরের সব ডাকাতদের ইনফরমেশন দিয়ে দিলাম, এবার তুমি তোমার নিজের মতো করে হ্যান্ডেল করো। এরপর এইচ তার টিমের সব টপ মেম্বারদের ডাকে, যেখানে এইচ তাদের উদ্দেশ্য করে বলে আমার ছেলেকে যারা মেরেছে তাদের ইনফরমেশন আমার দরকার। তখন তারা এইচকে বলে আমরা ওই ডাকাতদের খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু তাদের ব্যাপারে কোনো ইনফরমেশনই আমরা বের করতে পারিনি, কারণ কেউই বলতে পারছে না যে ওই দিনের সেই ডাকাতি কে বা কারা করেছে। তখন এইচ বলে কিন্তু আমার মনে হয় তোমরা ওই ডাকাতদের খোঁজার কোনো চেষ্টাই করছো না, আমি জানি না কিভাবে ওই ডাকাতদের খুঁজে বের করবে, কিন্তু যে করেই হোক ওই ডাকাতদের সকল ইনফরমেশন আমার চাই। এরপর এইচের লোকেরা একে একে শহরের সব ডাকাতদের ধরে ধরে মারতে শুরু করে। এর মধ্যে থেকে একজন ডাকাতকে তারা এইচের আস্তানায় নিয়ে আসে। এরপর তারা সেই ডাকাতকে অনেক মারার পরেও তার মুখ থেকে ওই ডাকাতের কোনো ইনফরমেশনই বের করতে পারে না, তাই এইচের লোকেরা তার স্ত্রীকেও ধরে নিয়ে আসে। আর তখন ওই ডাকাতটা জ্যাকসন ব্রাদার্স নামের এক ডাকাত দলের কথা বলে, যারা সেদিন ওই ডাকাতিটা করেছিল। সঙ্গে সঙ্গে এইচ সেই ডাকাতদেরকে ধরার জন্য বেরিয়ে পড়ে। সে ওই দলের সব ডাকাতদের মারতে শুরু করে। এইচ তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তার এইসব কাজকর্ম দেখে মাইক অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ এইচের ছেলের হত্যার প্রতিশোধ নিতে তাদের ব্যবসার 12টা বেজে যাচ্ছে। তখন মাইক এইচকে কিছুদিনের জন্য ব্রেকে যেতে বলে। এইচও বিষয়টা বুঝতে পারে এবং সে মাইককে বলে আমি তাহলে কিছুদিনের ব্রেক নিতে লন্ডনে যাব, আর যতদিন আমি ফিরে না আসি ততদিন আমার সকল ব্যবসা তুমিই সামলে নিও। এরপর আমাদের আবার সেই মেয়েটাকে দেখানো হয়, যে একবার ফোর্টিকো কোম্পানির সকল স্টাফদের ইনফরমেশন দিতে এসেছিল। এই মেয়েটার নাম হলো ক্রিস্টি। আসলে এইচের সন্দেহ যে এই ডাকাতির পেছনে ফোর্টিকো কোম্পানির কোনো সিকিউরিটির হাত রয়েছে, তাই এইচ ক্রিস্টিকে তার সকল ক্রিমিনাল রেকর্ড মুছে দিয়ে নতুন একটা আইডি বানাতে বলে, যাতে করে সে ফোর্টিকো কোম্পানিতে সিকিউরিটি হিসেবে জয়েন করতে পারে। এরপরে আমাদের আবার সিনেমার শুরুর দৃশ্য দেখানো হয়, যেখানে এইচ ফোর্টিকো কোম্পানিতে চাকরির জন্য এসেছিল। তো এরপরের কাহিনী তো আমরা সবাই জানি। আর এরপরের দৃশ্যে আমাদের জ্যাকসন ব্রাদার্স গ্রুপের সকল মেম্বারদের দেখানো হয়, যারা অনেকদিন ধরেই একটা বাড়ির মধ্যে লুকিয়ে আছে এবং তাদেরকে খুবই চিন্তিত দেখাচ্ছিল, কারণ তারা কিছুদিন আগেই ডাকাতি করার সময় যে কয়জন লোককে হত্যা করেছে সেই কারণে পুলিশ এখনো তাদের খুঁজছে। এইদিকে অনেকদিন ধরে তারা একটা বাড়িতে লুকিয়ে থাকার কারণে তারা কোনো ডাকাতিও করতে পারেনি, এতে তাদের জীবনযাপন করতে অনেক কষ্ট হচ্ছিল, তাই তারা আবার নতুন করে ডাকাতি করার প্ল্যান করে। তখনই আমরা সেখানে ওই লোকটাকেও দেখতে পাই, যার চেহারা এইচ দেখে ফেলেছিল। এই লোকটার নাম হলো জেন। এরপর আমাদের আবার ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যেখানে জেন ওই ডাকাতির প্ল্যান করছিল, যেখানে সে বলে তারা
তারা ওইসব কোম্পানির টাকা চুরি করবে যাদের প্রধান কাজ হচ্ছে টাকা ডেলিভারি করা। তখন তাদের মধ্যে একজন বলে ফোর্টিকো নামের একটা কোম্পানি টাকা ভর্তি একটা ট্রাক ডেলিভারি করতে যাচ্ছে, যেটাতে প্রায় $2 মিলিয়ন রয়েছে। আর তাই সেদিন তারা ওই ট্রাকটাতে ডাকাতি করতে এসেছিল। কিন্তু এই ডাকাতি করতে গিয়ে তারা পেট্রিকের ছেলেকেও মেরে ফেলে। এরপর আমাদের আবার বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে জেন ও তার দলের লোকেরা আবার নতুন করে ডাকাতির প্ল্যান করে। আর এবার তারা ফোর্টিকো কোম্পানি থেকে প্রায় $160 মিলিয়ন চুরি করার প্ল্যান করে। আসলে প্রতি বছর একটা দিনে তারা ব্ল্যাক ফ্রাইডে উৎসব পালন করে, আর এই দিন ফোর্টিকো কোম্পানিতে কয়েকশো মিলিয়ন ডলার জমা থাকে। তো কিছুদিন পর এইচ ও বুলেট একটা কোম্পানিতে টাকা ডেলিভারি করে ফোর্টিকো কোম্পানিতে ফিরে আসছিল। তখন বুলেট এইচকে বলে, আমি আসলে এইসব ট্রাকের খবর জ্যাকসন ব্রাদার্স গ্রুপে পৌঁছে দিয়ে থাকি। একসময় আমিও তাদের দলেরই লোক ছিলাম। এখন বুলেট এইচকেও তাদের দলের হয়ে কাজ করতে বলে, এতে তারা এইচকেও তাদের টাকা থেকে ভাগ দেবে। এইচও সঙ্গে সঙ্গে তার কথায় রাজি হয়ে যায়। আসলে ও তো আর জানে না যে কাকে কি বলছে। এইচ শুধু এই কথাটা জানার জন্যই এতদিন ধরে ফোর্টিকো কোম্পানিতে চাকরি করছে। এরপর বুলেট এইচকে সহ ওই ভ্যান নিয়ে চলে যায় ডেনদের আস্তানায়। তখন জেন ও তার দলবল দ্রুত ওই ভ্যানের ভেতরে লুকিয়ে পড়ে এবং তাদের সকলের গায়ে ছিল খুবই উন্নত মানের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট, আর হাতে ছিল সব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। এরপর বুলেট আবার ট্রাকটি নিয়ে ফিরে যায় তাদের কোম্পানির ভেতরে আসার সঙ্গে সঙ্গে ট্রাক থেকে ডাকাতরা বের হয়ে কোম্পানির সকল স্টাফদেরকে হোস্টেজ বানিয়ে ফেলে। কিন্তু একজন স্টাফ সুযোগ পেয়েই এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়, যার ফলে পুলিশও টের পেয়ে যায় যে ফোর্টিকো কোম্পানিতে ডাকাতি হচ্ছে। আর অ্যালার্ম বাজার ফলে ওই ডাকাত দলের লোকেরা একটু অমনোযোগী হয়ে পড়ে। এই সুযোগে কোম্পানির সিকিউরিটিরাও ডাকাতদের দিকে গুলি করতে থাকে। তখন এই গোলাগুলিতে কোম্পানির অনেকেই মারা যায় এবং ডাকাত দলেরও অনেকেই মারা যায়। অপরদিকে একজন ডাকাত এইচকে গান পয়েন্টে করে রাখে। তখন এইচ সুযোগ বুঝে ওই ডাকাতকে মেরে নিজেই ওই ডাকাতের পোশাক পরে নেয়, যাতে কেউ তাকে চিনতে না পারে। অপরদিকে বুলেটও ওই ডাকাতদের পক্ষ নিয়ে কোম্পানির স্টাফদের গুলি করে মারতে থাকে। এরপর আমরা দেখি জেন, বুলেট ও জ্যাকসন ছাড়া বাকি সবাই গোলাগুলিতে মারা যায়, আর তারা তিনজন টাকা ভর্তি একটা ভ্যান নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর তারা যখন তাদের গ্যারেজে গিয়ে পৌঁছায়, তখন জ্যাকসন বুঝতে পারে যে জেন সকল টাকা একাই আত্মসাৎ করার জন্য তাদের দুজনকেই মেরে ফেলবে। তাই সে জেনকে মারার জন্য যখনই তার বন্দুক বের করতে যাবে, তখনই জেন এটা বুঝতে পেরে জ্যাকসনের গলা কেটে মেরে ফেলে। এরপর জেন আর বুলেট টাকার ব্যাগগুলো অন্য একটা গাড়িতে রাখে। টাকার ব্যাগগুলো রাখার সঙ্গে সঙ্গে বুলেট জেনকে মারার জন্য বন্দুক বের করে, কিন্তু বুলেট জেনকে গুলি করার আগেই জেন বুলেটকে গুলি করে মেরে ফেলে। এরপর জেন ওই টাকার ব্যাগ ভর্তি গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা জেনকে দেখতে পাই সে তার ঘরে গোসলের পরে ড্রিঙ্কস রেডি করছিল। তখনই সে ওই চুরি করা টাকাগুলোর মধ্য থেকে একটা ফোনের রিংটোন শুনতে পায়। আসলে এই ফোনটা এইচ এই টাকাগুলোর মধ্যে লুকিয়ে রেখেছিল, যাতে করে সে জেনের লোকেশন ট্র্যাক করতে পারে। যখন সে ওই ফোনটা রিসিভ করে তখন সে এইচ এর কণ্ঠ শুনতে পায়, আর তখনই সে পেছনে তাকিয়ে দেখতে পায় এইচ সেখানেই বসে আছে। তখন এইচ জেনকে বলে, 5 মাস আগে তুমি যেই ছেলেটিকে মেরেছিলে সেটা ছিল আমারই ছেলে। তখন এইচ জেনকে তার ছেলের পোস্টমর্টেম রিপোর্টটা দেখায়, যেখানে লেখা ছিল ডাগের পিত্তথলিতে গুলি লেগে সেটা ফেটে গিয়েছিল বলে সে মারা গিয়েছে। আর তখনই জেন কিছু বুঝে ওঠার আগেই এইচও তার পিত্তথলিতে গুলি করে। এতে জেন সেখানেই ছটফট করতে করতে মারা যায়। এরপর এইচ সেখান থেকে চলে যায়। এরপর সে যায় ওই এজেন্টের কাছে, আর ফোর্টিকো কোম্পানি থেকে চুরি করা সব টাকা ওই এজেন্টকে দিয়ে দেয় এবং তার বিরুদ্ধে থাকা সকল প্রমাণ মুছে দিতে বলে। এরপর এইচ তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আমরাও আজ এখানেই বিদায় নিচ্ছি। তবে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।